হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কার্ল মার্কসের ইতিহাস দর্শন, অর্থাৎ কার্ল মার্কস ইতিহাসকে কি দৃষ্টিভঙ্গিতে দেখেছেন বা ইতিহাসের কি ব্যাখ্যা দিয়েছেন, তার যে 18 নম্বরের কোশ্চেন অ্যান্সার সেটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো কার্ল মার্কসের উপরে এই প্রশ্ন। 19 শতকের 30 ও 40-এর দশকের ইউরোপের এক শ্রেণীর বুদ্ধিজীবী তৎকালীন রাজনৈতিক আবর্ত শিল্প বিপ্লবের প্রসূত কারখানা ব্যবস্থার কলুষতার এবং জনসাধারণের সার্বিক আর্থ সামাজিক সংকট সম্পর্কে চিন্তাভাবনা শুরু করে। এ সময় তারা উৎপাদনের উপায়ের সামাজিক মালিকানা এবং সম্পদের উৎপাদন ও সুষম বন্টনের কথা প্রচার করেন। ইউরোপের অর্থনৈতিক চিন্তাভাবনার এই রূপান্তরের পর্বে কার্ল মার্কসের দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848-এ প্রকাশিত হয়। এই সূত্রে ইতিহাস চিন্তায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। মার্কসের ইতিহাস দর্শনের সার কথা তার নিম্নলিখিত রচনাগুলিতে বিবৃত হয়েছে: দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, দাস ক্যাপিটাল, দ্য প্রভার্টি অফ ফিলোসফি। এরপরে দেখো প্যারা করে, মার্কসের ইতিহাস দর্শনের 5টি মূল স্তম্ভ হল: 1, দ্বন্দ্বমূলক বস্তুবাদ; 2, ঐতিহাসিক বস্তুবাদ; 3, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব; 4, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব; এবং 5, সমাজ বিবর্তনের তত্ত্ব। এগুলোকে পয়েন্ট আকারে আলোচনা করতে হবে। যখন প্রথমে রয়েছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ডায়ালেকটিক্যাল ম্যাটারিয়ালিজম মার্ক্সবাদী দর্শনের অন্যতম প্রাচীন দিক। ইংরেজি ডায়ালেকটিক্যাল কথাটির গ্রিক শব্দ ডায়ালিগো, যার অর্থ তর্ক করা। দ্বন্দ্বমূলক বস্তুবাদের দৃষ্টিতে 1, প্রকৃতি ও তার ঘটনাবলী সম্পর্কে ধারণার মূল ভিত্তি হলো বস্তু; 2, প্রকৃত বা জগতের ঘটনাবলীর ব্যাখ্যার পদ্ধতি হলো দ্বন্দ্বমূলক। প্রত্যেক ঘটনা ও পরিস্থিতির মধ্যে 3টি শক্তি কাজ করে: থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস। কোনো পদার্থ বা ঘটনার মধ্যে যে রক্ষণশীল শক্তি বা যা বর্তমান অবস্থাকে ধরে রাখতে চায় তা হলো থিসিস। পরিবর্তনকামী শক্তি, যে শক্তি নতুন কিছু সৃষ্টি করতে চায়, তা হলো অ্যান্টিথিসিস। বিশ্ব প্রকৃতি বা সমাজে সর্বদাই এই দুই পরস্পর বিরোধী শক্তির দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব থেকে জন্ম নেয় সিনথেসিস, অর্থাৎ দুটি পরস্পর বিরোধী শক্তির মধ্যে সামঞ্জস্য শক্তি হলো সিনথেসিস। এই সিনথেসিস থেকে জন্ম নেয় থিসিস এবং অ্যান্টিথিসিস। মার্কসের মতে কোনো সমাজ ব্যবস্থায় স্থায়ী হবে না যতক্ষণ স্ববিরোধিতা থাকবে। বর্তমানে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে সংঘর্ষ অনিবার্য এবং সেখানে সিনথেসিস হলো শ্রেণীহীন সমাজের প্রতিষ্ঠা। এরপরে দেখো, মানে এস্টাবলিশমেন্ট অফ ক্লাসলেস সোসাইটি। এরপরে 2 নম্বর যে পার্টটি আছে স্তম্ভ, ঐতিহাসিক বস্তুবাদ। মার্কস মানবিক সম্পর্কের ক্ষেত্রে দাম্ভিক বস্তুবাদের প্রয়োগ করেছেন। দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমিতে তিনি লিখেছেন, একটি মাত্র সাধারণ লক্ষ্য মানবিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে, তা হচ্ছে জীবিকা নির্বাহের প্রয়োজনীয় উপায়ের মাধ্যমে উৎপাদন এবং উৎপন্ন দ্রব্যের বন্টন বিনিময়ের উপরে ওই সম্পর্ক নির্ভর করে থাকে। মার্কসের বিশ্লেষণ অনুসারে উৎপাদনের 2 উপাদান হলো প্রকৃতি ও শ্রম শক্তি, এবং উপাদান পদ্ধতির 2 বিশিষ্ট দিক হলো উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক। উল্লেখ্য, শ্রমিক ও তার শ্রম ক্ষমতা এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি ইত্যাদি হলো উৎপাদনী শক্তি, আর উৎপাদনী সম্পর্ক হলো উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে মানুষের তথা শ্রেণীতে উৎপাদন ভিত্তিক পারস্পরিক সংযোগ। প্যারা করে দেখো, ঐতিহাসিক বস্তুবাদ অনুসারে উৎপাদিত শক্তি এবং উৎপাদনী সম্পর্কের মধ্যে সংহতি বজায় থাকলে উৎপাদনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কিন্তু ক্রমবিকাশের নিয়ম অনুসারে উৎপাদন শক্তির উন্নতি ঘটলে এই সংহতি বিনষ্ট হয়, যে কারণে উৎপাদনী সম্পর্কের পরিবর্তন ঘটে এবং সেই সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য হয়ে ওঠে। এই কারণেই আদিম সাম্যবাদী সমাজের স্থলে দাস মালিক সমাজের স্থলে সামন্ত সমাজ এবং সামন্ত সমাজের স্থলে পুঁজিবাদী সমাজের অভ্যুত্থান ঘটেছে। আবার একই কারণে পুঁজিবাদী সমাজের সমাজতন্ত্রী সমাজে উত্তরণ ঘটে। এ প্রসঙ্গে মার্কস লেখেন, উৎপাদনী ব্যবস্থা সূত্রে সমাজে অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠে। অর্থনৈতিক অবস্থা হলো সমাজের নিম্ন ভিত্তি তথা সাবস্ট্রাকচার। এই নিম্ন ভিত্তি হলো সমাজের প্রকৃত ভিত্তি, আর ধর্মীয় ধারণা, নীতিবোধ, শিক্ষা দীক্ষা, রাজনীতি এবং অন্যান্য ভাবধারা হলো সমাজের উপরিসৌধ তথা সুপারস্ট্রাকচার। নিম্ন ভিত্তি
তথা অর্থনৈতিক ভিত্তির রূপান্তরের সঙ্গে সঙ্গে সমাজের উপরিসৌধ তথা সুপার স্ট্রাকচার ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। এরপরে দেখো 3 নম্বর যে স্তম্ভ, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব। মার্কসের মতে সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। উৎপাদনের উপায়ের উপর ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকেই সমাজ পরস্পর বিরোধী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে এবং শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে সমাজে পরস্পর বিরোধী শ্রেণীবিন্যাস রাজনীতিতে প্রকাশ পায়। সম্পদের অসম বন্টন শ্রেণী সংগ্রামের মূল কারণ। মালিক ও দাস বিরোধ, সামন্তপ্রভু ভূমিদাস বিরোধ, মালিক ও শ্রমিক বিরোধ হলো এই ভিন্ন ভিন্ন যুগের চিত্র। মার্কসের মতে শ্রেণী সংগ্রাম হলো ইতিহাসের চালিকা শক্তি। আপসহীন এই সংগ্রাম দ্বান্দ্বিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। শেষ পর্যন্ত এই শ্রেণী সংগ্রাম অনিবার্যভাবে সর্বহারার এক নয়কত্ব গিয়ে পৌঁছাবে। আবার সকল শ্রেণীর বিলুপ্তি সূত্রে একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সর্বহারার এক নয়কত্বের অবসান ঘটবে। এরপরে দেখো 4 উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। মার্কসের মতে কাঁচামাল, যন্ত্রপাতি এবং শ্রমিকের শ্রম এই তিনের সংযোগে যা উৎপাদিত হয় তা মুখ্যত মানুষের শ্রমের ফল। ওই উৎপন্ন শস্য সামগ্রীর মূল্য হলো কাঁচামালের হারাহারি মূল্য প্লাস শ্রমিকের শ্রমের মূল্য। মার্কস লিখেছেন শ্রম শক্তির মূল্যের পরিমাণ এবং শ্রম প্রক্রিয়ায় শ্রমিকের শ্রম যে পরিমাণ মূল্যের সৃষ্টি করে তা কখনোই সমান হয় না। এই সূত্রে উদ্বৃত্ত মূল্যের সৃষ্টি হয়, অর্থাৎ মোট শ্রম সময়ে সৃষ্ট পণ্য মূল্য, মোট শ্রমের সময়ের মজুরি উদ্বৃত্ত মূল্য। পুঁজিপতি ওই উদ্বৃত্ত মূল্য শোষণ করে, ফলে শ্রমিক অবিরত শোষিত হয়। শ্রমিকের কাছে শোষণের স্বরূপটি ক্রমাগত স্পষ্ট হয় এবং সে কারণে শ্রেণী সংগ্রাম চরমে পৌঁছায়। এরপরে দেখো সমাজ বিবর্তনের তত্ত্বটা, শেষ স্তম্ভ। মার্কসের তত্ত্ব অনুসারে অর্থনৈতিক পরিবর্তনের সূত্রে সমাজের বহিরঙ্গের পরিবর্তন ঘটে এবং ইতিহাসের অগ্রগতি সূচিত হয়। এই বিষয়টির ভিত্তিতে মার্কস ইতিহাসের সামাজিক প্রবাহকে আদিম সাম্যবাদী সমাজ, দাস মালিক সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী ও সমাজতন্ত্রী সমাজে ভাগ করেছেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন সমাজতন্ত্রী সমাজের সম্পদের বন্টনের বৈষম্য পুরোপুরি বিনষ্ট হবে না, সে কারণে তার স্থান সাম্যবাদী সমাজ আসবে এবং তখনই রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে। মার্কস দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবক্তা। ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা তার এক অসামান্য অবদান। গভীর সন্ধানী দৃষ্টি দিয়ে তিনি ধনতন্ত্রী শোষণ ব্যবস্থায় ধনতন্ত্রের অন্তর্বিরোধ, ধনতন্ত্রী সমাজের পরিণতি এবং তার শ্রেণীহীন সমাজে এভাবেই তিনি ইতিহাস চর্চার ক্ষেত্রে এক নব দিগন্তের উন্মোচন করেছেন। এবার সমালোচনা। মার্কসীয় তত্ত্বের সমালোচকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন। যেমন 1, মার্কসের মতে এ যাবৎ সব সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, কিন্তু সেরূপ হলে বহু পূর্বে মানব সভ্যতা বিলীন হয়ে যেত। 2, মার্কসের মতে উৎপাদনের শক্তি ও উৎপাদন সম্পর্কের দ্বান্দ্বিক প্রক্রিয়ার কারণে ইতিহাসের অগ্রগতি ঘটে চলেছে, কিন্তু ড্যানিয়েল বেল প্রমুখ সমাজ বিজ্ঞানীরা মার্কসের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন মানুষের ইতিহাস হলো প্রযুক্তিবিদ্যার রূপান্তরের ইতিহাস। এরপরে দেখো কার্ল পপার লিখেছেন আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততন্ত্রী সমাজ, ধনতন্ত্রী সমাজ হয়ে সমাজতন্ত্রী সমাজে উত্তরণের প্রক্রিয়া সংক্রান্ত মার্কসের ব্যাখ্যা নিতান্তই এক যান্ত্রিক ব্যাখ্যা। এ প্রসঙ্গে মারউইক লিখেছেন মার্কস ইতিহাসে যে ব্যাখ্যা দিয়েছেন তা অপ্রমাণ করা যায় না, আবার প্রমাণও করা যায় না, কেননা সমাজ বিকাশে যেসব স্তরের কথা তিনি লিখেছেন সেগুলির প্রত্যক্ষ করা যায় না। 4, মার্কসের মতে রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার, কিন্তু আধুনিক কল্যাণকর রাষ্ট্র এ বিষয়ে ভিন্ন চিত্র তুলে ধরে। 5, মার্কসের তত্ত্ব অনুসারে ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সহাবস্থান সম্ভব নয়, কিন্তু আধুনিক বিশ্বের এই দুইয়ের সহাবস্থান সূত্রে স্পষ্ট হয় মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ যথার্থ নয়। 6, মার্কস লিখেছেন উৎপাদনের উপাদানগুলির মালিকানা যাদের হাতে থাকে তারাই রাষ্ট্র ও সমাজের ক্ষমতার অধিকারী হয়, কিন্তু মধ্যযুগের পোপের অপ্রতিহত ক্ষমতা মার্কসের অভিমতটিকে নস্যাৎ করে দেয়। 7, মার্কস বলেছেন সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শোষণের অবসান হবে ও বিভিন্ন দেশের মধ্যে সাম্রাজ্যবাদী স্পৃহা দমিত হবে, কিন্তু বাস্তবে দেখা যায় সাম্যবাদী দেশগুলির জাতীয় আদর্শ ও জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত হয়। সাম্যবাদী রাশিয়া বনাম চীন বনাম ভিয়েতনাম যুদ্ধ মার্ক্সবাদের ভ্রান্তির লক্ষ্য। 8, মার্কসের মতে সকল উৎপাদনের মূলে শ্রম, কিন্তু এই বক্তব্য যথার্থ নয়, কারণ শিল্প পরিচালনা, মূলধন, বিজ্ঞাপন প্রভৃতি খাতে উৎপাদনকারীকে যথেষ্ট ব্যয় করতে হয়। এই ব্যয় উৎপাদিত সামগ্রী বিক্রি করে তুলতে হয়, সুতরাং কেবল শ্রমের মূল্য দ্বারা উৎপাদিত দ্রব্যের মূল্য নির্ধারণ করতে গেলে উৎপাদন ধ্বংস হয়।
এবং শেষ প্যারা দেখো এখানে বলা হচ্ছে উপরিক্ত সমালোচনা সত্ত্বেও মার্ক্সের তত্ত্বের বৈজ্ঞানিকতা অস্বীকার করা যায় না। তিনি প্রথম অর্থনৈতিক ভিত্তিতে সমাজের বিভাজন ও দ্বন্দ্বের বিষয়টি ঐতিহাসিক সত্য রূপে প্রতিষ্ঠিত করেছেন। তো এই ছিল কার্ল মার্ক্সের দৃষ্টিতে ইতিহাস। যেমন এখানে দেখো ইংরেজিতে কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। ডিসকাস কন্ট্রিবিউশন অফ কার্ল মার্কস টু দ্য স্টাডি অফ হিস্ট্রি অ্যাজ এ সায়েন্স। তা কার্ল মার্কসের দৃষ্টিতে কিভাবে ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া যায় সেই প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।